বিচার যত দেরি হবে, মিছিল তত বড় হবে। উই ডিমান্ড জাস্টিস ফর আরজিকর। এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্প শুরু করার আগে একটা বিশেষ ঘোষণা। 221B হ্যারিসন রোড প্রেজেন্টস ঘরে বসে লেখো প্রতিযোগিতা। আপনার গল্প আমাদের অডিও স্টোরি। গ্রাম বাংলার প্রেক্ষাপটে ভূতের গল্প 3.5 থেকে 4,000 শব্দের মধ্যে আমাদেরকে পাঠান 15ই সেপ্টেম্বরের মধ্যে, আর জিতে নিন সুযোগ নিজের গল্পের অডিও স্টোরি শোনার। ডিটেলস এই স্ক্রিনের ব্যানারে রয়েছে। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন সাগর কুমার পাঠকের লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, যুগলবেরিয়ার কানা ভুলো। গল্প পাঠে রয়েছে আমি প্রত্যয় এবং বিভিন্ন চরিত্রে রয়েছে আদিত্য, কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, নীল আর সুমিতেন্দ্র। This video is sponsored by the members of 221B হ্যারিসন রোড। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। অফিসের বেয়ারা এসে যখন জিষ্ণুকে খবর দিল বড় কর্তা তাকে তলব করেছেন, কিছুটা চিন্তা নিয়েই সে সুইং ডোরটা ঠেলে বড় কর্তার ঘরে ঢুকল। ফাঁকিবাজ বলে এমনিতেই অফিসে তার বেশ দুর্নাম আছে। বড় কর্তা এমনিতে ভালো লোক, কিন্তু রাগলে মুশকিল। এখানে নতুন জয়েন করে বেশ কিছু লোককে ইতিমধ্যেই টাইট দিয়ে দিয়েছেন। নিশ্চয়ই তার নামে ওনার কাছে কেউ চুকলি কেটেছে। সুইং ডোরটা খুলে জিষ্ণু ঘরে ঢুকল। বড় কর্তা এক মনে একটা ফাইল দেখছিলেন। মাথা না তুলে তাকে স্রেফ ইশারায় বসতে বললেন। পাক্কা 1.5 মিনিট জিষ্ণুকে বসিয়ে রেখে ফাইল সই করে সেটা বন্ধ করে তার দিকে তাকালেন বড় কর্তা। তারপর কিছুটা গম্ভীর স্বরে বললেন, বলছিলাম যে আপনার এখন অফিসে কাজের চাপ কীরকম আছে? কথাটা শুনে মনে মনে প্রমাদ গুনল জিষ্ণু। এর উত্তর এখন এক কথায় দেওয়া মুশকিল। চাইলে তার হাতের কাজ 2-1 দিনে শেষ করে ফেলা যায়, কিন্তু সেটা করা তার ধাতে নেই। তাই স্পষ্ট উত্তর না দিয়ে বড় কর্তার মুখের দিকে একটু আমতা আমতা করল সে। শুনুন, আপনার হাতে যদি এখন কারেন্টলি কোনো কাজ থাকে সেটা আপনার পাশের টেবিলে বুঝিয়ে দিন, ওরা কাজটা পিক আপ করে নেবে। আসলে আমি আপনাকে একটা অন্য কাজে পাঠাবো। কিন্তু স্যার, আমি নিশ্চয়ই যাব, মানে সেটা বলছি না, মানে বলছিলাম কি এখন তো অ্যানুয়াল রিপোর্টগুলো তৈরি শুনুন, আপনাকে আমাদের ব্লকের যুগলবেরিয়া পঞ্চায়েতে যেতে হবে, ঠিক আছে? ওখানে মোট 3টে গ্রামে আপনাকে একটু ভিজিট করতে হবে আর কি। এই গ্রামগুলোর লাগোয়া ডুলিঝোড়া বলে যে খালটা আছে সেটা প্রায় মুজে গেছে আর কি। অনেকদিন পরিষ্কার হয় না খালটা। এই নামমাত্র বর্ষাতেই রীতিমতো ভরে গেছে খালটা। আমায় কি করতে হবে স্যার? আপনি ওখানে গিয়ে পুরো পরিস্থিতিটা একদম টপ টু বটম, মানে একদম পুরোপুরি তদন্ত করে দেখবেন এবং এই মুহূর্তে ওখানে কি করণীয় এটা একটা রিপোর্ট বানাবেন এবং 3 দিনের মধ্যে ইউ উইল সাবমিট দ্য রিপোর্ট টু মি। আসলে আমাদের সেচ দপ্তরের ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে একটা মেমো এসেছে। কেন স্যার? গত মাসেই তো আমি রিপোর্ট অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়া কিছুটা ড্রেজিং তো ওখানে করা হয়েছে স্যার গত বর্ষায়। শুনুন, সাইট ভিজিট না করে ঘরে বসে রিপোর্ট বানিয়ে যদি সেচ দপ্তরের কাজ হয়ে যেত তবে তো সবাই মিলে কলকাতাতেই বসে থাকতাম, তাই নয় কি? আর ওই ড্রেজিং কি করেছেন সেটা নিয়ে আর মুখ খোলাবেন না আমার। ওই কন্ট্রাক্টরকে আমরা অলরেডি ব্ল্যাক লিস্টেড করে দিয়েছি।
পুরো কাজটাই আবার নতুন করে প্রপারলি করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু স্যার, বড় কর্তার থমথমে মুখের দিকে তাকিয়েই সে চুপ করে যায়। আপনি কালকেই সকালবেলায় বেরিয়ে পড়ুন। আর আর হ্যাঁ, ওই অ্যাকাউন্ট সেকশন থেকে টিএ বাবদ কিছু অ্যাডভান্স নিয়ে যান, আমার বলা আছে। এসে বিল সাবমিট করে দেবেন। ঠিক আছে স্যার। তর্ক করে লাভ নেই বুঝে মাথা নেড়ে বড় সাহেবের চেম্বার থেকে বেরিয়ে আসে জিষ্ণু। সে বাইরে এসে চিন্তা করে, কেউ নিশ্চয়ই চুগলি করেছে বড় কর্তার কাছে, নইলে এইভাবে এত বছর চালিয়ে এলাম, আজ হঠাৎ এইরকম কাজের মানে কি? অফিসেই অনেক শত্রু হয়ে গেছে। ঠিক আছে, আপাতত কাজটা করা যাক, এর পরে দেখা যাবে। পরদিন খেয়ে দিয়ে বেরোতে বেরোতে একটু বেলা হয়ে গিয়েছিল জিষ্ণুর। যুগলবেড়িয়ার পাশের গ্রাম বগলবেড়িয়াতে তাদের অফিসেরই একজন কেরানি নিখিলের বাড়ি। স্টেশনে নিখিলের ওর জন্য অপেক্ষা করার কথা। ট্রেন থেকে নেমে নিখিলের সাথে দেখা করে চা খেয়ে বেরোতে বেরোতে প্রায় বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। শেষমেশ হেলতে দুলতে নিখিলের ঠিক করে রাখা রিকশায় জিষ্ণু রওনা দিল যুগলবেড়িয়ার পথে। মাটির কাঁচা রাস্তায় ঝনঝন করে চলল রিকশা। নিখিল চলল পেছনে পেছনে সাইকেল নিয়ে। আসলে যুগলবেড়িয়ায় পৌঁছে দিয়ে ওকে আবার হাসপাতালে একটু যেতে হবে, তাই জন্যই সাইকেল নিয়ে আসা। সেখানে ওর দিদি ভর্তি আছে, পরে আবার সে জিষ্ণুকে এসে নিয়ে যাবে। দিগ্বলয় প্রসারী ধুধু সবুজ প্রান্তরের বুক চিরে এঁকে বেঁকে চলে গেছে মাটির রাস্তাটা। তার মাঝে মাঝে ঝাঁক বেঁধে দাঁড়িয়ে আছে কয়েকটা করে নিম, জামরুল আর জাম গাছের দল। মাঝে খালের ওপর দিয়ে একটা সুন্দর কাঠের পুলও পেরোতে হলো। তবে প্রকৃতির এই লাবণ্য লালিত মাধুর্য জিষ্ণুর মনে এক বিন্দু আঁচড়ও কাটতে পারল না। রিকশার ঝাঁকুনিতে তার মনের বিরক্তি যেন কলসি ভরা জলের মতো উছলে উছলে পড়ছে। সে শহরে বড় হওয়া ছেলে, যদিও কর্মসূত্রে তার ব্লকের বিভিন্ন জায়গায় ঘোরার কথা, তবে সে নিজের মতো কায়দা করে বলতে গেলে একরকম অফিসে বসেই কাজ সারে। সাইটে না গিয়ে যা হোক করে রিপোর্ট তৈরি হয়ে যায় তার। মনে হচ্ছে এই নতুন বড় কর্তার রাজত্বকালে তার কপালে বেশ দুর্ভোগ লেখা আছে। গ্রামের ভেতর ঢুকতে মাটির রাস্তাটা ঘন গাছপালার ছায়ায় ঠেকে গেল। মাঝে মাঝে তাদের ফাঁক ফোকর দিয়ে উঁকি মারছে এক একটা উঠোন ঘেরা মাটির বাড়ি। জুন মাস শেষ, বর্ষা সবে শুরু হয়েছে, তবে রাস্তাঘাটের অবস্থা বেশ সঙ্গীন। জায়গায় জায়গায় খানাখন্দ। রিকশাওয়ালা প্যাডেলের চাপ দিয়ে কিছুটা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেই হঠাৎ চেনটা পড়ে গেল। বিরক্ত মুখে চেনটা ঠিক করার চেষ্টা করলেও ব্যর্থ হলো রিকশার লোকটা। এমন সময় একজন কম বয়সী যুবক তার দিকে এগিয়ে এসে বলল, সামনেই একটা সাইকেলের দোকান আছে, ওখানে নিয়ে যাও কাকা। অগত্যা তার কথা মতোই রিকশাওয়ালা রিকশাটা ঠেলতে ঠেলতে এগিয়ে চলে গেল। কিছু দূর এগিয়েই দেখা যায় দরমার বেড়ায় ঘেরা একটা সাইকেলের দোকান। রিকশাটা নিয়ে দাঁড়াতেই একটা মাঝ বয়সী লোক শশব্যস্ত হয়ে এগিয়ে আসে। রিকশাওয়ালা বলে, দেখো তো কি হয়েছে, চেনটা হঠাৎ পড়ে গেল,
বাবুকে নিয়ে চণ্ডী মণ্ডপে যেতে হবে। লোকটা কাজে লেগে পড়ল। একটু খুটখাট করতে করতে বলল, চেনটা ঢিলে হয়ে গেছে কাকা, আমি একটু ছোট করে দিচ্ছি। বিরক্ত মুখে জিষ্ণু তাড়া দিল। যা করার করে দাও, আমার তাড়া আছে। ততক্ষণে নিখিল সাইকেল নিয়ে এসে পড়েছে। ব্যাপার দেখেই সে বুঝতে পেরেছে গতিক সুবিধের নয়। বাইরে বেরিয়ে কাজকর্ম করতে এমনিতেই তার স্যারের অনীহা, তার মধ্যে এই কেলেঙ্কারি। সেও দোকানদারকে তাড়া দিল। আরে নাও নাও কাকা, আর দেরি করো না, স্যারকে কাজে যেতে হবে তো। তারপর একটা ঢোক গিলে জিষ্ণুকে বলল, স্যার আমায় তো যেতে হবে, এরপর আর হাসপাতালে ঢুকতে দেবে না কো। আর বেশিটা পথ নিয়ে আপনি যান, ওখানে চণ্ডী মণ্ডপে লোক ঠিক করা আছে, ও নিয়ে যাবে আপনাকে। আমি এখন যাই স্যার। তারপর ফিরবো কি করে? আপনি কাজ ছেড়ে এসে দাঁড়াবেন, আমি আপনাকে স্টেশনে নিয়ে আসবো। একটা বিরক্তি ভরা মুখে স্রেফ ছেলেটার দিকে তাকিয়ে রইল জিষ্ণু। মনে মনে ইচ্ছে করছিল ব্যাটার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু এ ব্যাটাই যে এই হতভাগা জায়গায় একমাত্র সম্বল। নিখিল ছেলেটাও সুযোগ বুঝে সাইকেল নিয়ে বাঁ দিকের একটা পথ ধরে কেটে পড়ল। যত সব অকম্মার ঢেকি। গজগজ করে উঠল জিষ্ণু। তার ছাই চাপা বোমের মতো মূর্তি দেখে রিকশাওয়ালা আর দোকানদারও কথা বাড়ালো না। চাকায় হাওয়া দেওয়া হয়ে গেলে তারা রওনা দিল সেই মোরামের রাস্তা ধরে। কিছুটা যাওয়ার পরে জিষ্ণু দেখল একটা মোড়ের মাথায় ছোট মতো একটা চণ্ডী মণ্ডপে কয়েকজন বসে গল্প করছে। আপনি কি সেচ দপ্তর থেকে এসেছেন বুঝি? হ্যাঁ, কিন্তু আপনারা কি করে জানলেন? আরে ওই যে নিখিল আছে না আপনাদের অফিসের, খুব কর্তব্যপরায়ণ ছেলে, বুঝলেন কি না? আমাদের বলেছে যে আপনি এই খালখানা দেখে রিপোর্ট লিখতে আসবেন। তা বুঝলেন কি না, তারপরেই নাকি এখানে কাজ শুরু হবে। ও তো আজ নিজেই থাকতো, কিন্তু ওর আবার দিদির শরীরটা খুব খারাপ হয়েছে, বগলবেড়িয়া হাসপাতালে ভর্তি, বুঝলেন কি না? বুঝলাম বুঝলাম। এবার বলুন দেখি, খালটা কোন দিকে? আর খাল, ওই অবস্থা খুব খারাপ দাদা। বর্ষায় ওই খালের জলে আমাদের পরপর 3টে গ্রাম একেবারে ডুবে যায়। আমরা এখানে খুব কষ্টের মধ্যে আছি। কেন, প্রতি বছর তো ড্রেজিং করা হয়। আরে ওই যে আপনাদের কন্ট্রাক্টর কোনো রকমে নম করে অল্প একটুখানি খাল কাটিয়ে নিজে কেটে পড়ে। তা বুঝলেন কি না, আমরা নিজেরাই কিছু বালির বস্তা নিয়ে খাল পাটটা উঁচু করে নিয়েছি, কিন্তু সে আর কতটুকু। আপনি একটু দেখবেন দাদা, আমাদের খুব কষ্ট। এত নালিশ তো দপ্তরে গিয়ে লিখে দিন না। আর হাওয়াতে মুখ খুদ্দল, এই ছেকে ধরেছে একেবারে শকুনের মতো। মনে মনে বিরক্ত হয়ে উঠল জিষ্ণু। রিকশা থেকে নেমে পরিচয়টা পর্যন্ত লোকগুলোকে দিয়ে ওঠার আগে তাকে একেবারে মৌমাছির মতো ঘিরে ধরেছে গ্রামের লোকেরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। আগে কেউ আমাকে একটু খাল পাড়ে তো পৌঁছে দিন। আসলে সে এখন এখান থেকে পালাতে পারলে বাঁচে, না হলে এরা ঘ্যান ঘ্যান করে একেবারে তার মাথা খারাপ করে দেবে। আসেন আপনি লোকগুলোর মধ্যে অপেক্ষাকৃত একটা কম বয়সী ছেলে সামনে এসে বলেই সে হাঁটা লাগালো। জিষ্ণুও তার পিছু নিল। জনবসতি থেকে একটু বাইরে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে সোজা পথ ধরে 5 মিনিটের মধ্যে তারা এসে পড়ল ডুলিঝোড়ার খালপাড়ে বাঁধ দেওয়া উঁচু রাস্তায়। বেশ চওড়া খাল, দুধারে মাটি আর বালির বস্তা দিয়ে বাঁধ দেওয়া কোনো রকমে। জল একেবারে প্রায় কানায় কানায়। একটু বৃষ্টি পড়লেই বোধহয় পাড় ভেঙে গ্রামকে গ্রাম ডুবিয়ে দেবে। এদিকে পুরো আকাশটাই কালো মেঘে ঢেকে গেছে।
সাথে হাওয়া বইতে শুরু করেছে। একটু আগেও কিন্তু কোনো বৃষ্টির আভাস ছিল না। যদিও সঙ্গে ছাতা আছে, তবে ফাইলের ভেতর সরকারি কাগজপত্র ভিজে গেলে সমস্যা হবে। প্রবল হাওয়ার সাথে বৃষ্টির কয়েকটা বড় বড় ফোঁটা গায়ে পড়তেই কম বয়সী ছেলেটা চঞ্চল হয়ে উঠল। এবার আমি আসছি বাবু। বলেই ব্যাটা তড়াক করে লাফিয়ে বাঁধ থেকে নেমে হনহন করে হাঁটা লাগালো গ্রামের দিকে। বলতে গেলে তাকে কিছু বলার সুযোগ না দিয়েই ছেলেটা চম্পট দিল। অদ্ভুত ছেলে তো। জিষ্ণু হতভম্ব হয়ে খাল পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। চারিদিকে কেউ নেই। আকাশ একেবারে মিশমিশে কালো হয়ে এসেছে। কাগজপত্রগুলো বাঁচাতে ছাতা খুলল জিষ্ণু। সত্যি বলতে এখানে আর দেখার মতো কিছুই নেই। ওই একটু সবিস্তারে একটা রিপোর্ট বানালেই হবে। এমন সময় কালো আকাশের বুক চিরে সাদা আলোর আঁকা বাঁকা রেখা ঝলসে উঠল মুহূর্তের জন্য। খুব কাছে কোথাও কড়কড় শব্দে বাজ পড়ল। ফাঁকা প্রান্তরে সেই প্রচণ্ড বাজের গর্জন তার কানে প্রায় তালা ধরিয়ে দিল। জিষ্ণু দেখল খালের জলের ঢেউ পাড়ে আছড়ে পড়ছে। ছলাৎ ছলাৎ সেই জলের শব্দের সাথেই খাল পাড়ের কিছুটা মাটি খসে নিচে পড়ল তার পায়ের সামনে থেকে। সে দ্রুত দু পা পেছনে সরে এলো। সেই মজা খালটা যেন এখন একটা ছোটখাটো নদীতে পরিণত হয়েছে। ওই হতভাগা নিখিলের জন্য কি বিপদেই না পড়তে হয়েছে তাকে। ফেরার পথ ধরল জিষ্ণু। তবে খোলা চাষের জমিটা পেরোতেই ঝুপ করে চারিদিকটা অন্ধকার হয়ে গেল। আসলে গ্রামটা আদ্যপ্রান্ত বড় বড় গাছে ঢাকা। তাদের আড়ালে এখন যেন রাতের মতো অন্ধকার। এছাড়া বোধহয় লোডশেডিংও হয়েছে। ভাগ্যিস রাস্তাটা সোজা ছিল, তাই কোনো ক্রমে চণ্ডী মণ্ডপের ঢাকা চাতালের আশ্রয় পৌঁছতে পেরে হাঁপ ছেড়ে বাঁচল জিষ্ণু। কিন্তু জামা প্যান্ট একটু একটু ভিজেছে। তার এভাবে বৃষ্টিতে ভেজার অভ্যাস নাই। এমনিতেই তার একটু ঠান্ডার ধাত। এরপর আর ভিজে গায়ে থাকলে তার নির্ঘাত শরীর খারাপ করবে। বাইরে বৃষ্টির তেজ এখন আরো বেড়েছে। কোথাও কেউ নেই। এখানেও যা লোকজন ছিল সবাই ঝড় বৃষ্টির লক্ষণ দেখে বোধহয় যে যার বাড়ি ফিরে গেছে। হাত ঘড়িটার দিকে তাকালো জিষ্ণু। বিকেল প্রায় 4:30। বগলবেড়িয়ার স্টেশন এখান থেকে হেঁটে গেলে নয় করে ঘণ্টাখানেকের বেশি তো লাগবেই। অগত্যা নিখিল ছেলেটার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ছাতাটা নিয়ে চণ্ডী মণ্ডপের থেকে যখন জিষ্ণু ফেরার পথ ধরল, তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা প্রায় 6টা। গত 1.5 ঘন্টা অপেক্ষা করার পরেও নিখিলের দেখা পাওয়া যায়নি। নিখিল কেন, কোনো জনপ্রাণীরই দেখা নেই। বৃষ্টিটাও এক নাগাড়ে পড়ে যাচ্ছে, থামবার নাম নেই। কিন্তু এরপর তো আর ফেরা যাবে না। আজ কি বেফাসেই না পড়তে হলো তাকে। বেটা দিন বুঝে ঠিক সটকে পড়েছে। মনে মনে নিখিলকে সাপ সাপান্ত করতে করতে হাঁটছিল জিষ্ণু। অফিসে এর শোধ নিতে হবে। ওই সাইকেলের লিক সারানোর দোকানটা ফেলে সবে গ্রামটা পেরিয়ে খোলা প্রান্তরে পড়েছে। আচমকা তার নাকের ডগায় একটা চোঙার মতো বড় পলিথিন মাথায় দিয়ে সাইকেল সমেত একটা লোক চলে আসাতে সে থমকে দাঁড়ালো। আরেকটু হলেই সে লোকটাকে ধাক্কা মারত।
আসলে অন্ধকারে সেও লোকটাকে দেখতেই পায়নি। এই আধো অন্ধকারে লোকটার পেয়ারা হাসি দেখে আরো চটে ওঠে জিষ্ণু। আরে দেখে চলতে পারেন না? চোখের মাথা খেয়েছেন নাকি? চোখ থাকলেই বুঝি সবাই সবকিছু দেখতে পায়? বোকার মতো অদ্ভুত গলায় লোকটা উত্তর দিল। কি পেয়ারা লোক রে বাবা! তবে এই বিপদে যদি কোনো সাহায্য পাওয়া যায়। জিষ্ণু গলার স্বরটা একটু নরম করে বলল, আপনি বুঝি এখানে থাকেন? আগন্তুক যেন এবার তার অবস্থাটা কিছুটা আঁচ করে সুর টেনে টেনে বলল, কেন, কি দরকার? না মানে খুব বিপদে পড়ে গেছি। আসলে আমি ব্লক থেকে এখানে কাজে এসেছিলাম, ফেরার সময় বড্ড বিপদে পড়ে গেছি। আপনি মশাই যুগলবেরিয়া পেরিয়ে এসছেন, এটা বিক্রমপুর। কিন্তু এখন তো বগলবেরিয়ার স্টেশনে যেতে পারবেন না। বগলবেরিয়ার আগের রাস্তায় যে সাঁকোটা আছে, আসার সময় দেখেননি আপনি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেইটা ভেঙে গেছে। সে কি? তাহলে তো মুশকিল, রাতে কোথায় যাব? আপনি বরং ফিরে চলেন, ওই যুগলবেরিয়াতেই চণ্ডী মণ্ডপের কাছে আমার ঘর, ওইখানেই না হয় থেকে যাবেন। একটা রাতের তো ব্যাপার, কাটায় দেবেন কোনো মতে। এই রাতের বেলায় বৃষ্টি মাথায় করে ভূতের মতো আর কোথায় ঘুরবেন বলেন? জিষ্ণু যেন হাতে চাঁদ পেল। সে আর বাক্য ব্যয় না করে রাজি হয়ে গেল। আপনি সাইকেলের পেছনে সিটে বসেন, আমি চালাই নিয়ে যাচ্ছি, নইলে পথ ভুল করবেন। ভাগ্যের অদ্ভুত ফের। আবার যুগলবেরিয়ার দিকে ফিরে চলল জিষ্ণু। বৃষ্টির মধ্যে অচেনা আগন্তুকের সাইকেলে বসে এক হাতে ছাতা আর বগলে ফাইলপত্র চেপে ধরে অন্ধকারে মাঠ ঘাট পেরিয়ে চলেছে জিষ্ণু। ভাগ্যি সেই লোকটা ছিল, নইলে হেঁটে হেঁটে ওই পুলের কাছে পৌঁছে যদি দেখতে হতো যে সেটা ভেঙে পড়ে আছে, তাহলে একেবারে মাথায় আকাশ ভেঙে পড়তো তার। কি ভাগ্যেই না লোকটা আজ এলো। ঠিক যেমন গদগদ কণ্ঠে সে অফিসের বড় কর্তার সাথে কথা বলে, ঠিক তেমন ভাবে সে একসময় জিজ্ঞাসা করল, তা দাদা, আপনি আমার এত উপকার করলেন, নামটাই তো জানা হলো না। আমার নাম হারাধন, আপনি আমায় হারু বলেই ডাকবেন। কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না মানে? এই দুর্যোগের মধ্যে অন্ধকারে এই অজপাড়া গায়ে অচেনা একজনের সাইকেলের ক্যারিয়ারে বসে কোনো ক্রমে চলেছে সে। এমন পরিস্থিতির কথা তার কল্পনার অতীত। সাইকেলের ঝাঁকুনিতে যেন পেছনের হাড় গুড়িয়ে যাচ্ছে একেবারে। তবে এই লোকটাই যে এখন তার অন্ধের যষ্টি, সেটা জিষ্ণুর মতো মানুষকে কি আর আলাদা করে বলে দিতে হবে? তার কণ্ঠে আবার যেন মধু ঝরে পড়ল তার। না না, একেবারেই না, তবে চারিদিক অন্ধকার, সাবধানে চালাবেন আর কি। আরে কোনো চিন্তা করবেন নাই, আমরা গ্রামের মানুষ তো, অন্ধকারে কোনো অসুবিধা হয়নি। সাইকেল দ্রুত গতিতে ছুটছে। হারুর সিটের পেছনের অংশটা শক্ত করে চেপে ধরে কোনো রকমে বসে আছে জিষ্ণু। জিষ্ণুর খুব ভয় হচ্ছিল, এত জোরে সাইকেল চালাচ্ছে লোকটা, অন্ধকারে যদি অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু লোকটার সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। খানাখন্দ উঁচু নিচু সম্পূর্ণ অগ্রাহ্য করে কেমন যেন পাগলের মতো সাইকেল চালাচ্ছে লোকটা। এইভাবে খানিকটা যাওয়ার পর জিষ্ণু কেমন যেন একটু খটকা লাগলো। এতক্ষণে তার চণ্ডী মণ্ডপে চলে আসার কথা, কিন্তু এদিকটা সেরকম তো মনে হচ্ছে না। বরং কানের মধ্যে জলের ঢেউয়ের একটানা একটা আওয়াজ আসছে। পকেট থেকে ফোনটা বার করে জিষ্ণু দেখল
রাত 8টা বেজে গেছে। বাবা, এত রাত হয়ে গেছে। নিখিলকে ফোন করে কোনো লাভ হলো না, টাওয়ার নেই। অগত্যা মোবাইলের টর্চটা অন করে চারদিকে একবার চোখ বোলাতেই সে অবাক হয়ে গেল। সে যে আবার ওই খালপাড়ের বাঁধের রাস্তাটাতেই তো চলে এসেছে। ওই তো ওখানে মাটির পথটা নেমে গিয়েছে ক্ষেতের মাঝে। ওটা দিয়ে গেলেই তো চণ্ডী মণ্ডপ পড়ার কথা, কিন্তু তারা যে উল্টো দিক থেকে আসছিল এতক্ষণ। ব্যাপারটা হলো কি, লোকটা কিন্তু সেই রাস্তাটা ধরল না, বাঁধের ওপর দিয়ে খাল বরাবর সোজা চালাতে থাকলো। জিষ্ণু বলল, আপনার মনে হয় রাস্তা ভুল হয়েছে দাদা। লোকটা কোনো উত্তর দিল না। সে এবার থমকে দাঁড়িয়ে পড়ে সাইকেল ঘুরিয়ে নিয়ে আগের পথেই ফিরে চলল। তারা যে পথ হারিয়ে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই জিষ্ণু, কিন্তু রাস্তায় কোনো লোকজনও দেখা যাচ্ছে না। ভয়ে গাটা কেমন শিরশির করতে লাগলো জিষ্ণু। এদিকে খুব জল তেষ্টা পাচ্ছে, সম্ভবত ভয়েই তার গলা শুকিয়ে যাচ্ছে। লোকটা ক্রিং ক্রিং করে একবার সাইকেলের বেলটা বাজিয়ে আফসোসের সুরে যেন নিজের মনেই বলে ওঠে, এহে, আমার এত সুন্দর বেলটা পাল্টে দিল। আপনার বেল মানে? আরে দাদা, সাইকেলটা নিখিলের কাছে যখন ছিল তখনও বেলটা পাল্টে দিছে বোধহয়। ও তো আপনার অফিসেই কাজ করে, তাই না? কিন্তু আপনি কি করে জানলেন? চেনেন নাকি ওকে? চিনবো না মানে? আমার বন্ধু। এই সাইকেলটা তো আমার। একবার ওর থেকে প্রায় 200 টাকা ধার নিয়েছিলাম, শোধ দিতে পারিনি বলে বেটা সাইকেলটা কেড়ে নিয়ে চলে গেছিল। সে প্রায় 1 বছর হয়ে গেছে। বেটা সরকারি চাকরি করে, ওর কাছে টাকাটা নস্যি, তাও বেটা ছাড়লে না। বলে কিনা দে, নইলে মোড়েও শান্তি পাবি না। এদিকে আমার একেবারে ছোট্টবেলার বন্ধু। বলেন কি মশাই? হারু সাইকেলটা নিয়ে তখন ওই খালের পাড় ছেড়ে একটা সরু রাস্তা ধরেছে। বৃষ্টি পুরোপুরি ধরে এসেছে। পূর্ণিমা চাঁদও মেঘের আড়ালে তার উপস্থিতি জানান দিচ্ছে। একটা ভাঙাচোরা বাড়ির সামনে ব্রেক কষে সাইকেলটা থামলো। হারু বলল, এসে গেছি দাদা। এসে গেছি মানে? এটা তো একটা ভাঙা বাড়ি। আরে এতে একটা রাত কাটিয়ে দিতে পারবেন। বলে হারু সাইকেলটা স্ট্যান্ড করে ভাঙা কুটিরখানার ভেতরে ঢুকে গেল। জিষ্ণু ততক্ষণে নেমে পড়েছে। এমন সময় জিষ্ণু দেখল অন্ধকারের মধ্যে একজন লোক এই দিকে এগিয়ে আসছে। লোকটার হাঁটার ভঙ্গিটা খুব চেনা। লোকটা এসে আগে সাইকেলটা নিল। এই যে নিখিল। স্ট্যান্ড থেকে নামিয়ে এসে জিষ্ণুকে চাপা গলায় বলল, চলুন স্যার, আপনাকে একেবারে স্টেশনে পৌঁছে দিই। এতক্ষণে তোমার আসার সময় হলো? ঠিক আছে, অফিসে এসো, তারপর দেখছি। আসলে স্যার একটু আটকে গেছিলাম। থাক থাক, অজুহাত দিতে হবে না। মাথা নিচু করে মুখটা গোঁচ করে দাঁড়িয়ে রইল নিখিল। তার চোখে মুখে একটা অপরাধ বোধ স্পষ্ট। জিষ্ণু জিজ্ঞাসা করে, কিন্তু স্টেশনে যাওয়ার রাস্তাটা তো বন্ধ। কিছু বন্ধ নেই স্যার, ও ঢপ মেরেছে। আপনি তাড়াতাড়ি বসুন। কিন্তু এই হারাধন লোকটা যে বলল, ও সব আপনাকে ভোলানোর জন্য বলেছে। আপনি বসুন তো তাড়াতাড়ি। হাজার হোক হারাধন লোকটার অপরিচিত, তার থেকে এই অসময়ে নিখিলকেই ভরসা করা বুদ্ধিমানের কাজ হবে। নিখিল ততক্ষণে সাইকেল ঘুরিয়ে নিয়েছে। জিষ্ণু ঘাড় গড়িয়ে দেখে হারাধন এখনো ঘর থেকে বেরোয়নি। হারুর সাইকেলটা
তুমি এইভাবে ওকে না বলে নিয়ে যাবে? কে বলেছে এটা হারুর সাইকেল? তাছাড়া ও আমার থেকে 200 টাকা নিয়ে আর ফেরত দেয়নি। সাইকেলটা এখন আমার সম্পত্তি। ও তো টাকাটা শোধ করেও দিতে পারে। যা হার বজ্জাত, মরলেও দেবে না। কেন? হাতে যদি টাকা চলে আসে নিশ্চয়ই শোধ করে দেবে। লোক তো মন্দ নয়। কাকে লোক বলছেন স্যার? হারু কিন্তু 1 বছর আগে করোনায় মারা গেছে। শুধুও নয়, ওদের বাড়ির সবাই শেষ হয়ে গেছিল করোনায়। ও এখন ভূত হয়ে লোকজনকে পথে পথে ঘুরিয়ে মারে, তারপর নানা রকম অচিলায় এই বাড়িতে নিয়ে এসে ঘাড় মোটকে শেষ করে দেয়। কথাগুলো শুনে জিষ্ণুর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে আসে। তার মানে এতক্ষণ 4 সাইকেলে চেপে ও এখানে এলো, সে ভূত। ভাবতেই ঘাড়ের কাজটা কেমন সুরসুর করে উঠল জিষ্ণুর। নিখিল না আসলে তার মানে এতক্ষণে তাকে ঘাড় মোটকে পড়ে থাকতে হতো। নিখিলের ওপর জমে থাকা রাগটা যেন এক নিমেষেই কোথায় কর্পূরের মতো উবে গেল। শিগগির এখান থেকে বেরো ভায়া, এই যে মহাবিপদ থেকে বাঁচালে তুমি আমাকে। চলো চলো, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। নিখিল বিনা বাক্য ব্যয় প্যাডেল করতে লাগলো। সাইকেলটা সবে কিছুটা গিয়েছে, এমন সময় পেছন থেকে হারুর খোনা গলায় চিৎকার ভেসে আসে। আমার এই সাইকেলটা নিয়ে পালাচ্ছিস কেন রে? আমার শিকারটা নিয়েও পালাচ্ছিস? সাইকেলটা ততক্ষণ একটু গতি নিয়েছে, তবে এখানে রাস্তাটা চড়াইয়ের দিকে। একটু উঠলে তবে খালের ওপরের সমান রাস্তা। জিষ্ণুর মনে হলো নিখিল প্রাণপণে চেষ্টা করেও সাইকেলটা জোরে চালাতে পারছে না। মনে হচ্ছে কে যেন সাইকেলটা পেছন থেকে টেনে ধরে রেখেছে। কেরিয়ারের দুপাশ থেকে দুটো লোহার রড পেছনের চাকার মাঝে নেমে গেছে। জিষ্ণু এবার স্পষ্ট বুঝতে পারল দুটো লম্বা লম্বা কঙ্কালের হাত সেগুলোকে ধরে টানছে। পেছনে ঘুরে সে দেখল প্রায় 20-30 হাত দূরে সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে একটা কঙ্কালের মূর্তি। চাঁদের আলোয় একেবারে ফটফট করছে হাড়গুলো। তার দুটো হাত এতটা রাস্তা পেরিয়ে এসে ধরেছে তাদের সাইকেলটাকে। এদিকে নিখিল প্রাণপণে প্যাডেল করে এগোবার চেষ্টা করছে। একবার সোজা রাস্তায় উঠতে পারলেই নিখিল এই মরণ ফাঁদ থেকে তাদের দুজনকেই বার করে নিয়ে যেতে পারবে। জিষ্ণু ভয়ে কাঠ হয়ে বসে রইল। সাইকেলটা একটু একটু করে এগোচ্ছে ঠিকই, তবে তার গতি খুবই ধীরে। হঠাৎ কঙ্কালের ডান হাতটা এবার সাইকেলের রড ছেড়ে জিষ্ণুর ঘাটটা পেছন থেকে খামচে ধরল। ঠান্ডা সেই কঙ্কালের হাতের স্পর্শ পেয়ে জিষ্ণুর আত্মারাম যেন খাঁচা ছাড়া হবার জোগাড়। সে এবার বিড়বিড় করে বলতে লাগলো, তাদের সাইকেল এখন বাঁধের ওপর সমান রাস্তায় উঠে পড়েছে, তবে সেই কঙ্কালের হাত এখনো ছাড়েনি তাদের। জিষ্ণু ভয়ে ভয়ে পেছনে ঘুরে দেখল সেই কঙ্কাল তাদের থেকে অনেকটা পেছনে হাওয়ায় ভাসতে ভাসতে পিছু করছে তাদের। তার হাত দুটো লম্বা দড়িতে বাঁধা, সেটা সাইকেলের রডে আটকে আছে, যেন একটা ঘড়ি ওড়াতে ওড়াতে টেনে নিয়ে যাচ্ছে ওরা সাইকেল করে। তবে সেই মূর্তি আর বেশিক্ষণ দূরে রইল না। আস্তে আস্তে তার লম্বা হাত নিজের ছোট হতে লাগলো। কঙ্কালটাও আরো কাছে এগিয়ে আসতে লাগলো তাদের। জিষ্ণুর এবার ভয়টা প্রাণে বাঁচার তাগিদে পরিণত হলো। সে সাইকেল থেকে লাফ দিয়ে খালের ঢাল বেয়ে গড়িয়ে পড়ল ঘাসের জমিতে। ব্যথাটা অগ্রাহ্য করে জিষ্ণু ধুলো ঝড়ে উঠে বসে দেখল নদীর ওপরের রাস্তায় সেই কঙ্কাল হাওয়ায় ভাসতে ভাসতে প্রায় সাইকেলের কাছে পৌঁছে গেছে। তারপরে একটা হাত সাইকেলটা চেপে খপ করে ধরল নিখিলের ঘাটটা। ব্যাস, ডাল সামলাতে না পেরে সব মিলে আছড়ে পড়ল রাস্তার ওপর। তবে নিখিল তড়াক করে উঠে দাঁড়িয়ে লাফিয়ে পড়ল ওই কঙ্কালের ওপর। কি
কি করছে কি ছেলেটা? মরতে চায় নাকি? আমি মোটেও সাইকেল চোর নই। টাকা দিয়ে ফেরত দিসনি, তাই এই সাইকেলটা আমার। মোটেও না, এটা আমার সাইকেল ব্যাটা। জিষ্ণু সভয়ে দেখল নিখিলের মাথার জায়গায় একটা নরকঙ্কালের খুলি, চোখের জায়গায় কালো গর্ত। ততক্ষণে মহা ধুন্দুমার কাণ্ড বেঁধে গেছে। দুই কঙ্কালে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে হাতাহাতি করতে শুরু করে দিয়েছে। তাদের মারামারিতে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে খটখট শব্দ হচ্ছে। তারা পরস্পরকে আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে। সেই খচখচ শব্দে জিষ্ণুর সারা গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। সে দেখল এই সুযোগ। সে আর নরকঙ্কাল দুটোর দিকে না তাকিয়ে উল্টো দিকে দৌড় দিতে গিয়েই একবার থমকে মাটি থেকে তার ছাতা আর ফাইলটা তুলে নিয়ে এবারে মারল এক ছুট। কোথায় যাচ্ছে সে জানে না, শুধু জানে তাকে এখান থেকে পালাতে হবে। উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে অনেকটা পথ পার করে এক জায়গায় ক্লান্তিতে রাস্তার ওপরেই লুটিয়ে পড়ল জিষ্ণু। সে অনেকটা দূরে চলে এসেছে। হাঁপাতে হাঁপাতে সামনের দিকে তাকিয়ে আবার তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। দূর থেকে দুটো জলজলে চোখ যেন এগিয়ে আসছে তার দিকে। তার কপালে বোধহয় মরণ লেখা আছে আজ রাতে। তবে একটু পরে একটা ভটভট আওয়াজ শুনে ধরে যেন প্রাণ ফিরল তার। একটা মোটর ভ্যান এই দিকেই আসছে। সে উঠে রাস্তার মাঝে দাঁড়িয়ে পাগলের মতো হাত নাড়তে লাগলো। মোটর ভ্যানটার হেডলাইটের আলো তার উপর পড়তেই সেটা ব্রেক কষে দাঁড়ালো। ভ্যান বোঝাই সবজির বস্তা, সেগুলোর ওপর থেকে তিনজন নেমে এলো এবারে। জিষ্ণু অবাক হয়ে গেল এদের মধ্যে একজনকে দেখে। এই লোকটাকে চণ্ডী মণ্ডপে সে দেখেছে। ওই যে সবাই যখন খালের অবস্থা নিয়ে নালিশ করছিল। জিষ্ণু সংক্ষেপে ওদের সব জানালে লোকটা বলল, আপনি খুব বেচান বেঁচে গেছেন বাবু। আরও তো এখন ভুল অভূত হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে লোককে শুধু পথে পথে ঘুরিয়ে মারে, তারপর ওর বাড়ি নিয়ে গিয়ে তাকে শেষ করে দেয়। ওই বাড়িতে অনেকেই মরেছে বাবু। কিন্তু নিখিলটা? ও মা, জানেন না? আরে ও তো সন্ধ্যার পর আপনাকে আনতে খাল পাড়ে গেছিল। তখন একটা বড় বাজ পড়লো না আমাদের ওখানে, তখনই নিখিলটা মরল। তো পুরে একেবারে ঝামা হয়ে গেছিল গো। তবে সবাই বলছিল ও নাকি সাইকেলটা নিয়ে খাল পাড়ে গেছিল, কিন্তু পরে খবর পেয়ে আমরা যখন গেল তখন আর ওই সাইকেলটাকে দেখতে পাইনি গো। তার মানে ওর সাইকেলটা তখন ওই হারাধন নিয়ে গেছিল? ওরা বেঁচে থাকতেও এই নিয়ে ঝামেলা করতো, এখন মরার পরও ঝামেলা করছে। আপনারা যখন স্টেশনে যাচ্ছেন তখন আমায় নিয়ে চলুন, আমিও ট্রেন ধরবো। সবজির বস্তাগুলো একটু সরিয়ে জিষ্ণুর বসার ব্যবস্থা করে দেওয়া হলো। ফুটফুট শব্দে মোটর ভ্যানটা আবার এগিয়ে চলল বগলবেড়িয়া স্টেশনের দিকে। কেউ কোনো কথা বলছিল না, শুধু জিষ্ণু মনে মনে ঠিক করল এবার সে প্রায়শ্চিত্ত করবে। দায়সারা কাজ করাটা একরকম ধাতে বসে গেছিল জিষ্ণুর। কিন্তু সেই এক রাতের অভিজ্ঞতায়, যাকে বলে রাতারাতি শুধরে গিয়েছিল, সে এখন আর কাজ নিয়ে নয় ছয় করে না। যেখানে যখন দরকার পড়ে নিজে গিয়ে পরিদর্শন করে রিপোর্ট লিখে নিজের তাগিদে দরখাস্ত করে সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য উঠে পড়ে লাগে। এখন আর তাকে কোনো কাজের দায়িত্ব দিলে বড়কর্তা
নিশ্চিন্তে হাত পা ঝাড়া হয়ে যান। যুগলবেরিয়া পঞ্চায়েতে ডুলিঝরা খালের পাড়ে বাঁধের ওপরের রাস্তা দিয়ে এখন ভ্যান অটো নির্বিঘ্নে যাতায়াত করে। দুই পার এখন পাকা করে বাঁধানো হয়েছে। প্রতি বছর যথাযথ ড্রেজিং করে পরিচর্যা করা হয়। আপনারা শুনলেন সাগর কুমার পাঠকের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প যুগলবেরিয়ার কানাভুলো। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানান। আপনারা কোথা থেকে শুনছেন, কীরকমভাবে আমাদের গল্পগুলো আপনারা এনজয় করেন, সব কিছু কমেন্ট করে জানান। আমাদের ঘরে বসে লেখো কম্পিটিশনের ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। আগে ছিল 15ই সেপ্টেম্বর, এখন সেটা এক্সটেন্ডেড আপ টু 30th সেপ্টেম্বর, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছে যে উইন্ডোটা আরেকটু বাড়ালে ভালো হয়। তাহলে শেষ করছি আজকের পর্ব। দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।